আসসালামু আলাইকুম। রেডিয়াস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আমি সজীব আহমদ। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের উপর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আসো, রাশি কাকে বলে? একেবারে প্রথম থেকে শুরু করলাম সব কিছু। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, তোমরা আমার সাথে সাথে লেখো, কারণ না লিখলে পড়া মুখস্থ হয় না। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। আর যা কিছু পরিমাপ করা যায় না তা রাশি না। রাশির কিছু এক্সাম্পল হলো ভর, বস্তুর ভর পরিমাপ করা সম্ভব, তারপর তাপমাত্রা, তারপরে বস্তুর দৈর্ঘ্য, তারপরে কোনো বস্তুর আয়তন, সরণ হতে পারে, বেগ হতে পারে ইত্যাদি। আর যা কিছু পরিমাপ করা যায় না সেগুলো রাশি না। এর এক্সাম্পল হচ্ছে ফিলিংস, অনুভূতি, যেমন লাভ, হ্যাপিনেস, স্যাডনেস, অর্থাৎ ফিলিংস যেগুলো পরিমাপ করা যাবে না, এগুলো রাশি না। এখন প্রকাশের উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। তোমরা আমার সাথে সব কিছু লিখবা। একটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, আমরা রাশি বুঝলাম, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়। এখন এই পরিমাপ করতে গিয়ে যদি শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাহলে তাকে বলবো স্কেলার রাশি। কোনো কিছু পরিমাপ করতে যদি শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাহলে তাকে স্কেলার রাশি বলে। ঠিক আছে? যেমন একটু আগে আমরা যে এক্সাম্পলগুলো দিচ্ছি এদের মধ্যে খেয়াল করে দেখো কোনগুলো স্কেলার রাশি হবে। দেখো, ভর পরিমাপ করতে কিন্তু শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নেই। ভর, তাপমাত্রা, মনে করো আজকে রুমের তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কোন দিকে? এটা তো পুরো রুম জুড়েই, পুরো ঘর জুড়েই আছে, সেক্ষেত্রে ডিরেকশনের দরকার নাই। তারপরে দৈর্ঘ্য, তারপরে বস্তুর আয়তন, এইসবের ক্ষেত্রে কোনো দিকের প্রয়োজন নেই। এগুলোই হচ্ছে স্কেলার রাশির এক্সাম্পল। তো তোমরা কয়েকটা লেখো, ভর, তাপমাত্রা, তারপরে আছে তোমার কাজ, এগুলো হচ্ছে স্কেলার রাশি। আরও দৈর্ঘ্য, আয়তন, এসবও স্কেলার রাশি। আর 2 নম্বর হচ্ছে ভেক্টর রাশি। পরিমাপ করতে যদি কোনো কিছু পরিমাপ করতে যদি মানের সাথে দিকের প্রয়োজন হয়, শুধু মান দিয়ে যদি প্রকাশ করা না যায় তাহলে তাকে ভেক্টর রাশি বলে। মানের সাথে দিকের প্রয়োজন হয় তবে তাকে ভেক্টর রাশি বলে। এর কিছু এক্সাম্পল হচ্ছে সরণ, বেগ, বল ইত্যাদি। আমি আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমি বললাম রহিমের বাসা স্কুল থেকে 50 মিটার দূরে। এটা হচ্ছে স্কুল থেকে 50 মিটার দূরে। এখন 50 মিটার দূরে তো উত্তর দিকে হতে পারে, দক্ষিণ দিকে হতে পারে, পূর্ব বা পশ্চিম দিকে হতে পারে, কোন দিকে? এটা যদি স্পেসিফিকভাবে দিকটা উল্লেখ না করি তাহলে তো এই 50 মিটার, এটাও মনে করো 50 মিটার দূরত্বে আছে, এটাও 50 মিটার দূরত্বে, এটাও 50 মিটার দূরত্বে,
তাহলে 4টা পজিশন তৈরি হয়ে যায় যেখানে রহিমের বাসা থাকার চান্স আছে। স্পেসিফিক হলো না, একদম সুনির্দিষ্টভাবে যদি বলতে চাই, রহিমের বাসা যদি খুঁজে পেতে চাই, তাহলে বলতে হবে স্কুল থেকে 50 মিটার পূর্ব দিকে। তখন বোঝা যাবে যে এইটা হচ্ছে রহিমের বাসা, তখন বোঝা যাবে। তার মানে মানের সাথে দিকও লাগতেছে। আমি আরও একটা এক্সাম্পল দিই, তাহলে আরও ভালো বুঝবা। ধরো এ একটা বিন্দু, মনে করো এটা তোমার বাসা। এখান থেকে তুমি বিতে যাবা, বি হচ্ছে সদরঘাট, তুমি তোমার বাসা থেকে সদরঘাটে যাবা। এখন বাসা থেকে সদরঘাট যাবার 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে সরাসরি কোনো রাস্তা কানেক্ট করা নাই, আঁকা বাঁকা বিভিন্ন মাঝখানে মনে করো খেলার মাঠ পড়ছে, নদী পড়ছে, বিল পড়ছে, সব মিলে আজিলা তোমার বাসা পড়লো এই জায়গাতে, আঁকা বাঁকা পথে যাওয়ার দরকার পড়লো। আর যদি তুমি সরাসরি যেতে চাও তাহলে তুমি সেক্ষেত্রে বিমান ইউজ করবা, এ থেকে একটা বিমানে চড়বা, ডিরেক্ট বিতে গিয়ে থামবা। সেক্ষেত্রে ডিস্টেন্স হবে অনেক কম স্বাভাবিকভাবেই। এই ডিস্টেন্সটা মনে করো 15 মিটার। আর তুমি যে আঁকাবাঁকা পথে গেছো সেই ডিস্টেন্সটা মনে করো 300 মিটার। এখন আমার প্রশ্ন, এখানে কোনটা ভেক্টর রাশি হবে আর কোনটা স্কেলার রাশি হবে? একটু ভেবে বলো। এখানে এই 300 মিটারটা হবে দূরত্ব, যে দূরত্বটা তুমি অতিক্রম করছো, যা কিনা একটা স্কেলার রাশি। আর এই 15 মিটারটা হবে সরণ, যা কিনা ভেক্টর রাশি। মূলত ভেক্টর রাশি হিসাব করার ক্ষেত্রে তোমার আদিবিন্দু আর শেষ বিন্দুর সরাসরি দূরত্ব বিবেচনা করা হবে। এক্ষেত্রে তুমি কোন পথ অতিক্রম করে গেছো বা কোন পথ দিয়ে গেছো এইসব বিবেচ্য বিষয় নয়। তাহলে ভেক্টর হবে এ তোমার আদিবিন্দু, এ থেকে সরাসরি বি বিন্দুর সরাসরি দূরত্ব। আর ভেক্টর রাশির আমরা জানি মান থাকবে, দিক থাকবে। তাহলে এখানে মান হবে 15 মিটার আর দিক হবে এ থেকে বি এর দিক। খেয়াল করে দেখো, আমি অলরেডি একটা তীর চিহ্ন দিয়ে রাখছি, এ থেকে বি এর দিকে তীর চিহ্ন দিয়ে দিক বোঝাতে হবে। এরপর আসো ভেক্টরের ধর্ম। ভেক্টরের ধর্ম কী কী দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমজাতীয় 2টা ভেক্টরের যোগ বিয়োগ সম্ভব, ভিন্ন জাতীয় 2টা ভেক্টরের যোগ বিয়োগ সম্ভব নয়। সমজাতীয় 2টি ভেক্টরের যোগ বিয়োগ সম্ভব, ভিন্ন জাতীয় হলে সম্ভব না। এইটার ব্যাখ্যা আমি পুরো লেকচারের অন্য একটা সময় দিব। 2 নাম্বার, মানে এই বৈশিষ্ট্যগুলো এখন আমি বললে অত ভালো করে বোঝা যাবে না, যখন এই রিলেটেড টপিকসগুলো যখন পড়াবো তখন আমি আবার একটু রিপিট করে দেব। 2টি ভেক্টর রাশির গুণনে, 2টি ভেক্টর রাশির ভেক্টর গুণনে, ভেক্টর গুণন মানে হচ্ছে ক্রস গুণন। এটাও আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে পড়াবো। 2টি ভেক্টর রাশির ভেক্টর গুণনে একটা নতুন ভেক্টর তৈরি হয়, একটা নতুন ভেক্টর পাওয়া যাবে। আর 2টি ভেক্টরের স্কেলার গুণনে, বা এটাকে আমরা বলি ডট গুণন, স্কেলার গুণনে একটা স্কেলার রাশি পাওয়া যাবে। তাহলে বুঝলাম 2টা ভেক্টর রাশির ভেক্টর গুণনে একটা নতুন ভেক্টর রাশি পাওয়া যাবে, আর 2টি ভেক্টর রাশির স্কেলার গুণনে একটা স্কেলার রাশি পাওয়া যাবে। এরপর আসো ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায়, কত রকম ওয়েতে প্রকাশ করা যায়। কারণ ভেক্টর রাশির প্রকাশ পদ্ধতি তুমি যদি না জানো, দেখা যাচ্ছে তুমি ভেক্টর রাশির ক্যালকুলেশনের সূত্র জানো কিন্তু প্রশ্নই ধরতে পারো না। প্রশ্ন দেখেই চিনো না এই যেটা ভেক্টর ছিল। তাহলে ভেক্টর রাশির প্রকাশ, যদি আমরা রাশিটা প্রকাশ করতে চাই, রাশি প্রকাশ করার কয়েকটা পদ্ধতি আছে। কোনো প্রতীকের উপরে যদি তীর চিহ্ন দাও, এটা দ্বারা ভেক্টর বোঝায়। আবার শুধু প্রতীকের উপরে একটা দাগ দাও, তাও ভেক্টর বোঝাবে। অথবা শুধু প্রতীকের নিচে একটা দাগ দাও, তা দ্বারাও ভেক্টর বোঝাবে। অথবা তুমি একে বোল্ড করে লিখো, এটা দ্বারাও ভেক্টর বোঝাবে। আর ভেক্টর রাশির মান প্রকাশের জন্য শুধু এ লেখো, এটা দ্বারা ভেক্টর রাশির মান প্রকাশ করবে। অথবা এ ভেক্টরের কে তুমি যদি মডুলাস চিহ্ন দাও, তাহলেও এটা দ্বারা
ভেক্টর রাশির মান প্রকাশ করবে। এরপর আসো বিভিন্ন প্রকার ভেক্টর রাশি। 1 নম্বরে আসো একক ভেক্টর। আমি একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে তোমাদের পড়াবো। পরবর্তী টপিক্সে কি আছে ওই টপিক্সটা বোঝার জন্য তার আগের টপিক্সটা ভালো করে পড়তে হয়। আমি এইভাবে সিকোয়েন্স করে পড়াবো যেন তোমার পরবর্তী টপিক্সগুলো বুঝতে কোনো অসুবিধা না হয়। একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। 2 নম্বর আয়ত একক ভেক্টর। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে ভেক্টর কল্পনা করা হয়, যে একক ভেক্টরগুলো কল্পনা করা হয়, তাহলে আবার দেখো, আয়ত একক ভেক্টর ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে একক ভেক্টর কল্পনা করা হয় বা বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। এটা আমি আরেকটু ক্লিয়ার করি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, মনে করো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর হচ্ছে জেড অক্ষ, আর এটা হচ্ছে মূল বিন্দু 0 0। এটা নাম দিলাম 0 বা ও। এখন এই এক্স অক্ষ বরাবর একটা আই ভেক্টর কল্পনা করা হয়েছে, আই ক্যাপ, একে আই ক্যাপ বলে। এইটাকে বলে আয়ত একক ভেক্টর। আবার ওয়াই অক্ষ বরাবর একটা জে ক্যাপ ব্যবহার করা হয়েছে, এটাও একটা একক ভেক্টর। আর জেড অক্ষ বরাবর আরেকটা ভেক্টর কে ক্যাপ কল্পনা করা হয়েছে। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এরা 3জন হলো আয়ত একক ভেক্টর। যেখানে এই আই ক্যাপ ভেক্টরের মান, এটা একটা একক ভেক্টর, আই ক্যাপ একক ভেক্টরের মান 1, কারণ আমি আগেই বলছিলাম যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। তো এই আই ক্যাপ ভেক্টরের মান হচ্ছে 1। এইটুকু তোমরা মুখস্থ করে নাও যে আই ক্যাপ ভেক্টরের মান 1। তারপর জে ক্যাপ এই একক ভেক্টরের মানও 1, আবার কে ক্যাপ এই একক ভেক্টরের মানও 1 হবে। আর 3টা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এইটা 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি। দেখে মনে হচ্ছে যে এটা 90 ডিগ্রি নাই, আসলে এটা 3Dতে আছে। কিন্তু 3Dতে তো আঁকা সম্ভব না খাতার উপরে, কারণ খাতা হচ্ছে 2D স্পেস। এই জন্য এটাকে এভাবে আঁকা হয়েছে। 3Dতে আমি এই চিত্রটা একটু দেখাই তোমাদের, খেয়াল করে দেখো। এই যে সবুজ যে রেখাটা দেখতে পাচ্ছ সেটা মনে করো এক্স অক্ষ, আর লাল যে রেখাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে খেয়াল করে দেখো, এই সবুজ আর লাল এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, তাই না? এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ। আর এই যে নীল কালারটা দেখতে পাচ্ছ, এই নীল কালার, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এই জেড অক্ষের সাথেও খেয়াল করে দেখো, এই জেড অক্ষের সাথেও এক্স অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণে আছে। কিন্তু খাতায় তো এরকম খাতার উপরে দাঁড়ানো অবস্থায় কোনো চিত্র তো আঁকানো যায় না, সেজন্য এটাকে একটু এভাবে বাঁকায় দেওয়া হয়েছে। ঠিক আছে, এভাবে একটু বাঁকায় দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন 90 ডিগ্রিতে নেই, আসলে সবগুলাই 90 ডিগ্রিতে আছে। তার মানে আমরা যদি এদের প্রত্যেকটার মধ্যবর্তী কোণ বের করি, এই মনে করো আই ক্যাপ আর হচ্ছে জে ক্যাপ, এদের মধ্যবর্তী কোণ যদি বের করি তাহলে সেটা আসবে 90 ডিগ্রি। আবার জে ক্যাপ আর কে ক্যাপ এদের মধ্যবর্তী কোণ বের করলে সেটা আসবে 90 ডিগ্রি। এবং আই ক্যাপ আর কে ক্যাপ এদেরও মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। প্রত্যেকের মধ্যবর্তী কোণ আছে 90 ডিগ্রি। আমি বুঝতেছি যে তোমরা এখনও একক ভেক্টরটা ক্লিয়ার না, তবে আপাতত একটু মুখস্থ করে নাও যে আই ক্যাপ দ্বারা বোঝায় যে এক্স অক্ষের দিকে একটা একক ভেক্টর জে ক্যাপ, ওয়াই অক্ষের দিকে একটা একক ভেক্টর কে ক্যাপ, জেড অক্ষের দিকে একটা একক ভেক্টর যাদের প্রত্যেকের মান হচ্ছে 1। এবারে এটাকে আমি একটু ভিন্ন এক্সাম্পল দিয়ে বুঝাবো। ধরো শুধু একটা 5 আছে, তাহলে শুধু 5 দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা আসলে কিছুই বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে 5 আসলে একটা নাম্বার ছাড়া আর কিছুই না। কিন্তু আমি যদি এই 5-এর সাথে এম যুক্ত করি তাহলে এটা কি দাঁড়ালো? 5 মিটার, যা একটা সরণ বা দূরত্ব বোঝাচ্ছে। ঠিক আছে, আবার আমি যদি বলে দিই যে 5-এর সাথে কেজি যুক্ত করি তাহলে এটা দ্বারা একটা বস্তুর ভর বোঝাচ্ছে।
একই রকম আমি যদি 5-এর সাথে যদি ডিগ্রি সেলসিয়াস যুক্ত করি তাহলে এটা দ্বারা আসলে তাপমাত্রা বোঝাবে। তার মানে বুঝতেছি সংখ্যা দ্বারা আসলে তেমন কিছু বোঝায় না, কিন্তু সংখ্যার সাথে যে এককটা থাকে সেটা দ্বারাই সংখ্যাটা বোঝা যায় যেটা কিসের সংখ্যা ছিল। একই রকম কোনো একটা সংখ্যার সাথে যদি আই ক্যাপ থাকে তাহলে বোঝা যাবে যে কোনো কণা মূল বিন্দু থেকে, এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে হচ্ছে এক্স ওয়াই ও জেড এ ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা। তো এরকম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে 5 একক যায়। আই ক্যাপ দ্বারা তা বোঝায় যে কোনো কণা মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে 5 একক যায়। এই যে কেজি, মিটার, সেলসিয়াস এগুলো যেমন একক, আই ক্যাপও হচ্ছে একটা একক, ভেক্টরের একক, এক্স অক্ষের একক। ঠিক আছে, আশা করি এইবার বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আই ক্যাপ জিনিসটা আসলে কি। তারপর আমি যদি বলি যে 5J ক্যাপ, এটা দ্বারা বোঝায় কোনো কণা মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে 5 একক যাবে। এখানে আবার 5 একক দ্বারা কি বুঝাইছে? এখানে 5 একক দ্বারা বোঝানো হয়েছে আমরা যে ছক কাগজে হিসাবটা করতেছি, এই ছক কাগজের তো প্রত্যেকটা ঘরের একটা মান আছে। তো এরকম 5 ঘর যাবে, 5 ঘর ডানে যাবে এক্স অক্ষের দিকে, আর নিচে ওয়াই অক্ষের দিকে 5 ঘর উপরের দিকে যাবে। একই রকম আমরা যদি এখানে বলি যে 5K ক্যাপ, তাহলে বুঝতে হবে কোনো কণা মূলবিন্দু থেকে জেড অক্ষের দিকে 5 একক যাবে। ওকে, এই হলো আয়ত একক ভেক্টর। এবারে আসো অবস্থান ভেক্টর, বা এটার আরেকটা নাম আছে, এটাকে ব্যাসার্ধ ভেক্টরও বলে। তোমরা আমার সাথে লিখতে থাকো। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দ্বারা কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা যায় তাকে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বলে। আমি প্রসঙ্গ কাঠামো বলতে একটা 2D স্পেস নেব বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নেব, অর্থাৎ যেখানে শুধুমাত্র এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকবে। এখন খেয়াল করে দেখো, কোনো একটা কণা এই পি বিন্দুতে আছে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এই কথার মানে হলো যে কণাটা মূল বিন্দু থেকে প্রথমে এক্স অক্ষের দিকে গেল, এতটুকুর মান হচ্ছে এক্স, আর তারপর এখান থেকে এতটুকু গেল, এর মান হচ্ছে ওয়াই। তো এটাকে আমরা বলি ভুজ, আর এটাকে আমরা বলি কোটি। প্রথমে ভুজ লিখতে হয়, তারপরে কোটি লিখতে হয়। তার মানে ভুজ কোটি দেওয়া থাকলেই বিন্দুটাকে আইডেন্টিফাই করা যাবে। এখন এখান থেকে আমাদেরকে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বের করতে হবে। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, আমি প্রথমেই তোমাদের বলেছিলাম ভেক্টর বলতেই তোমরা আদিবিন্দু থেকে শেষ বিন্দুর দিকে ডিরেকশন নেবা। এখানে আদিবিন্দু থেকে শেষ বিন্দুর দিকে ডিরেকশন দেওয়া নাই, প্রথমে কণাটা এক্স অক্ষের দিকে গেছে, তারপরে ওয়াই অক্ষের দিকে গেছে। কিন্তু ভেক্টরের বেলায় এগুলো কাউন্ট হবে না, কোন পথে গেল এটা কাউন্ট হবে না, কাউন্ট হবে আর তার আদিবিন্দু আর তার শেষ বিন্দু, এদের মধ্যবর্তী যে সরাসরি ডিস্টেন্স সেটাই হবে ভেক্টর। তাহলে এই যে এই বিন্দুটার একটা নাম দিই ও, এই ও থেকে এই পি বিন্দুর দিকে যেটা রেখা টানলাম, এই ওপি হবে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। ওপি হবে অবস্থান ভেক্টর। এবারে আসো আমরা এই ওপি ভেক্টরটা বের করব। এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, এই বিন্দুর নাম হচ্ছে ও বিন্দু। ও থেকে পি এর দিকে আমরা একটা রেখা টানবো। এখন অবস্থান ভেক্টর হচ্ছে এই ও থেকে পি এর দিকে সরাসরি একটা রেখা টেনে একটা তীর চিহ্ন দিব, এই ওপি হচ্ছে অবস্থান ভেক্টর। কিন্তু ও থেকে পি দিকে তো আর সরাসরি যায় নাই, প্রথমে কণাটা ও থেকে এক্স অক্ষের দিকে ও এক্স অংশ গেছে। আমি এখানে একটা লম্ব টানি, দেখো তাহলে প্রথমে কণাটা ও থেকে এক্স অক্ষের দিকে গেছে, এইটুকুর পরিমাণ মনে করো এক্স। তারপরে কণাটা এই বিন্দু থেকে আবার ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ গেল, আর এই বিন্দুর একটা নাম দেই এ। তাহলে প্রথমে কণাটা ও থেকে এর দিকে গেছে, তারপর এ থেকে পি এর দিকে গেছে। ফাইনালি আমরা ভেক্টর বলতেছি ও থেকে পি এর দিকে, কারণ ভেক্টর সে কিভাবে গেছে এটা কাউন্ট করে না,
ভেক্টর কাউন্ট করে যে তার আদিবিন্দু আর শেষ বিন্দু এদের সরাসরি দূরত্ব এবং আদিবিন্দু থেকে শেষ বিন্দুর দিকেই ডিরেকশন থাকবে, এটা হচ্ছে ভেক্টর। এখন আমরা ভেক্টর রাশি বের করব। ভেক্টর রাশি বের করতে ত্রিভুজ সূত্র প্রয়োগ করতে হবে। তোমরা একটু লেখো যে ভেক্টর রাশি বের করতে ত্রিভুজ সূত্র প্রয়োগ করতে হবে। ত্রিভুজ সূত্র নীতি হচ্ছে যে রেখাগুলো ত্রিভুজ সূত্রের নীতি হচ্ছে যে ডিরেকশনগুলো একই দিকে আছে তাদের যোগফল যেই ডিরেকশনটা বিপরীত দিকে আছে তার সমান। একদম সহজ ভাষায় বলছি, তোমাদের বোঝার জন্য বলছি। দেখো, ও থেকে এর দিকে একটা ডিরেকশন আছে, এ থেকে পি এর দিকে একটা ডিরেকশন আছে, তাহলে এই ডিরেকশনগুলো একই দিকে। আমি যদি চিত্র এঁকে দেখাই, তাহলে দেখো এই ও থেকে এ, তারপরে এ থেকে পি, তার মানে এইভাবে যাচ্ছে ও থেকে এ, এ থেকে পি। বা এভাবে বলতে পারি যে এই ও এ ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে এ আর ওপি ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এ। ব্যাপারটা এরকম, একটা ভেক্টর এই দিকে, তাহলে এটা শুরু, এটা শেষ। আরেকটা ভেক্টর আছে এই দিকে যার তীর চিহ্ন উপরের দিকে, তার মানে এই ভেক্টরটা শুরু এটা। সুতরাং একটার শেষ বিন্দুর সাথে আরেকটার শুরু বিন্দু যদি থাকে, এমন ভেক্টরগুলো যোগ করলে এদের যোগফল হবে যে বিপরীত দিকে আছে তার সমান। এই জন্য আমি জটিল কথাগুলো বলতে চাই না, জটিল কথাগুলো বললে একটু বুঝতে কষ্ট হবে তোমাদের। যেহেতু আমি ধরেই নিচ্ছি যে তোমরা একেবারেই প্রথমবারের মতো করে এই চ্যাপ্টারটা পড়তেছো, তাহলে আমি সহজ ভাষাতেই বলি যে ও থেকে এ, তারপরে এ থেকে পি, তার মানে এরা একই ডিরেকশনে ঘুরতেছে। যারা একই ডিরেকশনে ঘুরে তাদের যোগফল যে বিপরীত ডিরেকশনে আছে তার সমান। এখানে দেখো ও পি বিপরীত ডিরেকশনে আছে, এর তীর চিহ্নটা ওই দিকে যাচ্ছে, তার মানে এটাকে যদি এভাবে করি, এভাবে তীর চিহ্ন দেওয়া যায়, তো এই দুইটার যোগফল এইটার সমান হবে। তো এখানে ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে আসবে ওপি ইকুয়ালস টু ও এ প্লাস এপি। প্রথমে কণা ও এর দিকে গেছে, তারপরে এপির দিকে গেছে, এদের দুজনের যোগফল যে বিপরীত ডিরেকশনে আছে তার সমান। এবারে আমাদের ও এ ভেক্টরটা জানা লাগবে। প্রথমে আসো ও এর মান কত। ও এর মান হচ্ছে এক্স, এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, সেজন্য ও এর মান এক্স। কিন্তু আমার এখানে মান বসালে হবে না, দিকও লাগবে, তাহলে এটা একটা পূর্ণাঙ্গ ভেক্টর হবে। তো ওই ভেক্টরটা হবে এক্স আই ক্যাপ, কারণ কোনো কণা মূল বিন্দু থেকে যদি এক্স অক্ষের দিকে যায় তার একক হবে আই ক্যাপ, আর একক দ্বারা ডিরেকশন বোঝানো হয়েছে। এইবার মানও আছে, ডিরেকশনও আছে, তাহলে এটা একটা কমপ্লিট ভেক্টর হবে। তাহলে ও এ ভেক্টরের জায়গায় আমরা লিখব এক্স আই ক্যাপ প্লাস, এরপরে আসো এপির ডিস্টেন্স, এ থেকে পি এর দূরত্ব হচ্ছে ওয়াই, কিন্তু আমি যদি বলি যে এ থেকে পি এর ভেক্টরটা কত, তখন তোমাকে বলতে হবে ওয়াই জে ক্যাপ, কারণ এর ভিতরে মানও আছে, দিকও আছে। তাহলে আমরা লিখব ওয়াই জে ক্যাপ। আর ওপি ভেক্টর এর নাম বলছিলাম যে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে তোমাদের যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ শুধু যদি এক্স ওয়াইয়ের মান দেওয়া থাকে, তাহলে তোমরা ভেক্টরটাও বের করতে পারবা। আসলে আমরা এই ধরনের একটা প্রবলেম সলভ করে আসি। কোনো বিন্দুর স্থানাঙ্ক পি 2,3 হলে ওই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে অবস্থান ভেক্টর আর ক্যাপ হবে, এই 2 হচ্ছে এক্সের মান আর 3 হলো ওয়াইয়ের মান। এটা ভুজ, এটা কোটি। আর আমরা জানি যদি এক্স ওয়াই দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে ভেক্টরটা বের করে ফেলতে পারবো সরাসরি। থিওরি তো এখানে বুঝছি, এখানে থিওরি অ্যাপ্লাই করার দরকার নাই, সরাসরি আমরা লিখতে পারবো 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এগুলো আমরা দেখাইছি দ্বিমাত্রিকের জন্য। ত্রিমাত্রিকের জন্য এই জিনিসটা দেখানো একটু জটিল হয়ে যাবে, তোমরা সরাসরি সূত্র মনে রাখবা। ত্রিমাত্রিকে অবস্থান ভেক্টর হবে, অবস্থান ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ত্রিমাত্রিকের জন্য আরেকটা ভ্যারিয়েবল ধরবো জেড, আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো কণা যদি জেড অক্ষের দিকে যায় তাহলে কে ক্যাপ দ্বারা প্রকাশ করে একক ভেক্টর। এটাই হবে ত্রিমাত্রিকের জন্য। আর এক্সাম্পলও দিছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যদি না বুঝতে পারো আমাকে জানাবে। এতক্ষণ আমরা ভেক্টর রাশি বের করছি, এবার আসো ভেক্টর রাশির মান বের করব দ্বিমাত্রিকে। ভেক্টর রাশি বের করতে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করছিলাম, আর ভেক্টর রাশির মান বের করতে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। তাহলে তোমরা একটু লিখে রাখো, মান বের করতে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব।
এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। ওকে, তো এই ওপি হচ্ছে তার অবস্থান ভেক্টর। ও থেকে সরাসরি পি এর দিকে তীর চিহ্ন দিলাম, যদিও সে এভাবে যায় নাই। প্রথমে সে ও থেকে এক্স অক্ষের দিকে গেছে, তারপরে সে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে গেছে। এই বিন্দুর একটা নাম দেই এ, ও এ পি। তাহলে ওপি ভেক্টরের মান বের করার জন্য আমাদেরকে পিথাগোরাস সূত্র প্রয়োগ করতে হবে। ত্রিভুজ ও এ পি এ পিথাগোরাস প্রয়োগ করো। প্রতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে অতিভুজ হচ্ছে আর। এই ও থেকে পি এর দূরত্বকে আমরা যেহেতু ব্যাসার্ধ ভেক্টর বলতে শুধু আর দ্বারা প্রকাশ করি। আর স্কোয়ার ইকুয়ালস টু, আর ও এর দূরত্ব হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু দাঁড়ায় √(x² + y²। ঠিক আছে, তাহলে এই সূত্র দ্বারা তোমরা কোনো ভেক্টরের মান বের করতে পারবা। এটা দ্বিমাত্রিকে। ত্রিমাত্রিকের বেলায় কি হবে? ত্রিমাত্রিকে মান বের করার ফর্মুলা হবে r = √(x² + y² + z²। জাস্ট জেড অক্ষের যে মান আছে সেটাকেও বর্গ করে যোগ করে দিবা। এবার আসো আমরা এর উপর একটা এক্সাম্পল করে ফেলি। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি সহজ লাগবে। ত্রিমাত্রিক স্থানাঙ্কে কোনো বিন্দুর অবস্থান 2, 3, 4 হলে ওই বিন্দুর অবস্থান ভেক্টর ও মূল বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুর দূরত্ব কত। আর মূল বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুর দূরত্বই হচ্ছে ভেক্টরের মান। তাহলে প্রথমে আমরা অবস্থান ভেক্টর বের করব। অবস্থান ভেক্টর বের করার সূত্র ছিল xi⁻, yj⁻ + zk⁻। এখানে x এর মান হচ্ছে 2, 2y + 3j + 4k। আর মানকে আমরা মডুলাস অফ r বলবো, ইকুয়ালস টু √(x² + y² + z²। অর্থাৎ x এর মান আসবে 2² আর y এর মান ছিল 3² আর z এর মান হচ্ছে 4, তাহলে 4²। পুরোটা ক্যালকুলেট করলে আসবে √29। এবারে আসো সরণ ভেক্টর। কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। তোমরা অবশ্যই সবকিছু খাতায় তুলবা যারা প্রথমবারের মতো ভেক্টর ক্লাসটা করতেছো। আমি আবারও বলতেছি, এই ক্লাসটা একদম নতুনদের জন্য, যারা একটু ভালো পারো তাদের জন্য না, যারা একেবারেই এই ভেক্টর ক্লাসটা করো নাই তাদের জন্য। এখন এটা আমি 2Dতে দেখাই। মনে করো একটা কণা প্রথমে ছিল এই বিন্দুতে, এই বিন্দুর নাম দিলাম P1। কিছু সময় পর সে এখান থেকে হাঁটতে হাঁটতে এখানে চলে আসছে, এই বিন্দুর নাম দিলাম P2। তাহলে সরণ ভেক্টর কি করে বের করব? এখানে সরণ ভেক্টর বের করার পূর্বে প্রথমে আমাকে অবস্থান ভেক্টর বের করতে হবে। প্রথমে আসো P1 এর অবস্থান ভেক্টর। P1 এর অবস্থান ভেক্টর তোমাদেরকে আগেই বলছি, অবস্থান ভেক্টর সর্বদা মূলবিন্দুর সাপেক্ষে হিসাব করব। তাহলে আমরা মূলবিন্দুর সাপেক্ষে লাইন টানব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে P1 এর অবস্থান ভেক্টর। মূলবিন্দুকে যদি ও ধরি তাহলে OP1। ওকে, বা এটাকে আমরা R1ও বলতে পারি। এর নাম দিলাম R1। তারপরে P2 এর অবস্থান ভেক্টর, এটার নাম দিলাম R2 = OP2। তাহলে মূল বিন্দু থেকে একটা লাইন টানবো।
ওকে, আর সে গেছে কিন্তু P1 থেকে P2 এর দিকে, তাহলে P1 থেকে P2 এর দিকে একটা তীর চিহ্ন দেব। আর একবার বুঝাই, প্রথমে P1 এর অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দু থেকে P1 এর দিকে, অবস্থান ভেক্টর বললেই মূল বিন্দু থেকে ওই বিবেচিত বিন্দুর দিকে তীর চিহ্ন টানব। আবার P2 এর অবস্থান ভেক্টর মূল বিন্দু থেকে ওই বিবেচিত বিন্দুর দিকে, কিন্তু কণাটা এভাবে যায় নাই, OP1 তারপর OP2 এভাবে যায় নাই, কণাটা গেছে P1 থেকে P2 এর দিকে, তাই জন্য P1 থেকে P2 এর দিকে তীর চিহ্ন দিছি। এবার আসো আমরা সরণ ভেক্টর বের করবো। এখানে আমার সরণ ভেক্টর হচ্ছে P1 থেকে P2, বা আমি তোমাদেরকে সংজ্ঞায় বলেছি কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। তাহলে সরণ ভেক্টর শেষ অবস্থান ভেক্টর হচ্ছে OP2, শেষ অবস্থান ভেক্টর বিয়োগ আদি অবস্থান ভেক্টর। এই একই জিনিসটা আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করলেও পাবো। এখানে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করে দেখাই। ত্রিভুজ সূত্র বলতেছে যারা একই দিকে আছে তাদের যোগফল যে বিপরীতে আছে তার সমান। O থেকে P1 আর P1 থেকে P2 এই দুইটা তীর চিহ্ন একই দিকে আছে, ঠিক আছে, আর OP2 এই তীর চিহ্নটা তার বিপরীত দিকে আছে, তাহলে এই OP1 আর হচ্ছে P1 P2, OP1 আর হলো এই P1 P2 এরা দুজন একই দিকে আছে, তাহলে এদের যোগফল যে বিপরীত দিকে আছে OP2 এর সমান হবে। এখান থেকে সরণ ভেক্টর হচ্ছে P1 P2, তাহলে এই P1 P2 সরণ ভেক্টরটা বের করতে হলে এটাকে বাম পাশে রাখবো আর OP1টাকে ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে OP2 এই পাশে প্লাস ছিল আর OP1 এই পাশে প্লাস, ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে দাঁড়ালো OP2 মাইনাস OP1। দেখো এখানে তাই লিখেছি OP2 মাইনাস OP1, আর OP2 মানে হচ্ছে R2 আর OP1 মানে হলো R1। তার মানে কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই সরণ ভেক্টর বলে। তাহলে আমরা এরকম ত্রিভুজ সূত্র প্রয়োগ করেও সরণ ভেক্টর ক্যালকুলেট করতে পারি, অথবা সরাসরি শেষ অবস্থান ভেক্টর মাইনাস আদি অবস্থান ভেক্টর বিয়োগ করেও ক্যালকুলেশন করতে পারবো। এবার আসো আমরা এর উপরে কয়েকটা ম্যাথ করি। কোনো বিন্দুর আদি অবস্থান 2, 4, 6 এবং 2 সেকেন্ড পর এর শেষ অবস্থান, 2 সেকেন্ড পর এর শেষ অবস্থান 1, 3, 2। এখন প্রশ্ন হচ্ছে কণাটির সরণ ও বেগ কত। তাহলে আমাকে প্রথমে সরণ ভেক্টর বের করতে হবে, আর সরণ ভেক্টর বের করার প্রথমে আমাকে অবস্থান ভেক্টরগুলো বের করতে হবে। তো এটা হচ্ছে আদি অবস্থান ভেক্টর, এর নাম দিলাম R1, আর এটা হচ্ছে শেষ অবস্থান ভেক্টর, এর নাম দিলাম R2। তাহলে আসো R1টা বের করি আগে। R1 হবে 2i ক্যাপ, যেহেতু 2, 4, 6 স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে তো অবস্থান ভেক্টর বের করাটা সহজ, জাস্ট এদের সাথে i j কে যোগ দিয়ে যোগ করে দেব। 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তারপরে R2 হচ্ছে 1i ক্যাপ, আর 1i ক্যাপ থাকলে 1 দেওয়া লাগে না, শুধু i ক্যাপ লিখলেই হবে। তারপরে 3j ক্যাপ, তারপরে 2k ক্যাপ। এটা হচ্ছে R1 R2 দুইটা অবস্থান ভেক্টর। তাহলে আসো এদের পার্থক্য বের করি। সরণ ভেক্টর ইকুয়ালস টু R2 মাইনাস R1। কীভাবে ভেক্টরের বিয়োগ করতে হয় সেটাও এখানে শেখানো হয়ে যাবে। i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ বিয়োগ 2i ক্যাপ 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এখন আমি প্রথমে এর বৈশিষ্ট্যের ভিতরে লিখেছিলাম যে সমজাতীয় ভেক্টরের মধ্যে যোগ বিয়োগ সম্ভব, আর সমজাতীয় না হলে যোগ বিয়োগ সম্ভব না। এখন i ক্যাপ দ্বারা বোঝায়, এখানে i ক্যাপ দ্বারা বোঝায় কোনো কণা মূলবিন্দু থেকে x অক্ষের দিকে গেছে, এই i ক্যাপ দ্বারাও বোঝায় কোনো কণা মূলবিন্দু থেকে x অক্ষের দিকে গেছে, তাহলে এরা হচ্ছে সমজাতীয়। আর j ক্যাপ দ্বারা বোঝায় কোনো কণা মূলবিন্দু থেকে y অক্ষের দিকে গেছে। আবার এই j ক্যাপ দ্বারাও বোঝায় কোনো কণা মূলবিন্দু থেকে y অক্ষের দিকে গেছে। তার মানে এই x অক্ষের দিকে যাওয়ার কণাগুলো আর y অক্ষের দিকে যাওয়ার কণাগুলো তো এক জাতীয় হতে পারে না, দুইটা তো দুই দিকে গেছে।
তাহলে এরকম দুই দিকের জিনিস যোগ বিয়োগ সম্ভব না। যারা একই দিকে একই ডিরেকশনে থাকবে তাদের মধ্যেই কেবল যোগ বিয়োগ সম্ভব হবে। তাহলে আমরা এই আই এর সাথে আই এর ক্যালকুলেশন করব, জে এর সাথে জে এর ক্যালকুলেশন করব, আর কে এর সাথে কে এর ক্যালকুলেশন করব। এটাই ছিল ওই ভেক্টরের বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য। ভেক্টরের যে কটা বৈশিষ্ট্য লিখেছি তার ভিতরে একটার ব্যাখ্যা। তাহলে এখানে আই হচ্ছে সামনে কোনো সাইন নেই মানে প্লাস, আর এখানে সামনে আছে -2। তাহলে +i-2 ক্যালকুলেট করলে আসবে -i। তারপরে +3 -4 ক্যালকুলেট করলে আসবে -j। 3 থেকে -4 ক্যালকুলেট করলে শুধু 1 থাকে, -1 থাকে, কিন্তু 1 থাকলে আর লেখার দরকার নেই। তারপরে +2কে -6কে এটা আসবে -4কে বিয়োগ করলে। তাহলে এটা হচ্ছে আমার সরণ ভেক্টর। ওকে, এখন আমার তো সরণ ভেক্টর চাই না, আমার সরণ চাইছে। তাহলে সরণ হবে এই সরণ ভেক্টরের মডুলাস, বা সরণ ভেক্টরকে তার মান বের করতে হবে সরণ ভেক্টর থেকে। এর সূত্র হচ্ছে মডুলাস। তারপর এখানে এইটার সাথে তোমরা একটু ওই আমার অবস্থান ভেক্টরটা একটু তুলনা করো। xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। এখন তুলনা করে দেখো, আই এর সাথে আই তুলনা করো, তাহলে x এর মান দাঁড়ায় -1। তারপরে j এর সাথে j তুলনা করলে y এর মান দাঁড়ায় -1, আর z এর মান দাঁড়ায় -4। তাহলে দেখো x = -1, y = -1, আর z = -4। আমাদের সূত্র ছিল x² + y² + z²। তাহলে মান বসাও, √(-1² + -1² + -4²। ক্যালকুলেট করলে আসে √18। এটা হচ্ছে সরণ। এরপরে বলছে বেগ কত। তাহলে আসো বেগ বের করি। বেগ v = সরণ বাই সময়। সরণ হচ্ছে √18, আর এইটুকু সরণ অতিক্রম করতে তার 2 সেকেন্ড সময় লাগছে। তাহলে এটি হবে মিটার/সেকেন্ড এককে তার বেগ। তাহলে আমাদের আজকের ক্লাস এইটুকুই থাকুক। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও অন্যান্য টপিকস নিয়ে আলোচনা করব। এটা পুরোটা অবশ্যই খাতা তুলবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। এটা খুবই সহজ ক্লাস গেছে, আমি আগেই বলছি যে এটা শুধুমাত্র নতুনদের জন্য। ক্লাসগুলো ভালো করে প্র্যাকটিস করবা, আর কোনো অসুবিধা হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।